আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকে ফলহারিণীর আরো একটি পর্ব। এখন ফলহারিণী অমাবস্যা আমাদের জীবনে একটা প্রভূত পরিমাণ ভূমিকা কিন্তু নিয়ে থাকে, এবং এই শুভ দিনে যদি আমরা আমাদের জীবনকে সঠিক পর্যায়ে নিয়োজিত করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের যে সমস্ত সমস্যা এবং আমাদের সফলতা উভয়ের দিকে কিন্তু ত্বরান্বিত হতে পারি। সুতরাং ফলহারিণীর অমাবস্যার যে গুরুত্ব বা মাহাত্ম্য, এটা আমি আমার বিগত অনুষ্ঠানেও বলেছি, এবং এর আগেও প্রতি বছরই এই ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তার মাহাত্ম্য এবং তার গুরুত্ব অনুযায়ী প্রতি বছরই আপনাদের জন্য সেই অনুষ্ঠান উপস্থাপন করার চেষ্টা করি, এবং এবছরও তারও কিন্তু ব্যতিক্রম হবে না। ঠিক একই রকমভাবে আগেও একটি অনুষ্ঠান করা হয়েছে, যদি কেউ মিস করে গিয়ে থাকেন ফেসবুক বা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন। গত সোমবারের পর্বে সেখানেও কিন্তু একটি পর্ব করা হয়েছে, যেটা সম্পূর্ণরূপে ফলহারিণীর দিনে আপনারা ফলহারিণী অমাবস্যা তিথিতে আমরা জীবনে কিভাবে ব্যবহার করতে পারি এবং তা আমাদের বাস্তু ক্ষেত্রে কতটা পরিমাণ পজিটিভিটি দিতে পারে, সেই নিয়েই কিন্তু আমাদের আলোচনা এগিয়ে চলেছে। আজকের অনুষ্ঠান যারা ফলো করার তারা ফলো করবে, আর যারা কপি করার তারা কপি করে নেবে। তাদের তীর্থব্রতর কোনো সমস্যা নেই, কিন্তু তীর্থব্রতকে নিয়ে যাদের সমস্যা, আগামী দিনে তাদের সমস্যা আরো হয়তো বাড়বে। সে কারণে তাদের মানসিক শান্তি কামনা করে আজকে অনুষ্ঠান শুরু করছি। দেখুন, পাঁচ পাতা জ্যোতিষকে চর্চা না করে তীর্থব্রত ডেলি রুটিন নিয়ে যিনি ব্যস্ত থাকেন, তাকে ঈশ্বর অন্তত মানসিক শান্তি দিক। তাহলে মানসিক শান্তি না থাকলে কি করে মানুষের কাজ করবে? সবসময় তো তীর্থব্রতর পিছনে গোয়েন্দাগিরি করতেই ব্যস্ত থাকবে, সবসময় তাকে ব্যস্ত থাকতে হয় এবং ভুলভাল এমন কিছু তথ্য দিয়ে ফেলে যা কিন্তু তার সারমর্মতা কিন্তু কিছু থাকে না। তখন আমাদের এই যে ফলহারিণী অমাবস্যা তিথি, এই ফলহারিণী অমাবস্যা তিথি একটা অপরিমেয়তা রয়েছে। দেখুন, আমরা যে পূজা করি সেই পূজার ক্ষেত্রে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ হলো মানস পূজা। অ্যাকচুয়ালি আমরা যা করি সবকিছু কিন্তু মানস পূজা, অর্থাৎ ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চতুর্বর্গ ফল লাভের জন্য আমাদের যাবতীয় পূজা। কিন্তু এখানে আজকাল দেখবেন ফেসবুক ইউটিউবে প্রচুর পরিমাণে যে কোনো একটা ফলকে দান করে দিলেই আপনি যদি তাকে পরিত্যাগ করে ফেলেন, তাহলেই নাকি আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। এবং প্রতি বছরই আপনারা এটা করছেন, তাতে কি আপনার সমস্যার সমাধান হয়েছে এখনো পর্যন্ত? আপনারা নিজেরাই মিডিয়া দেখতে পারেন, বিষয়টা সেটা নয়। এখানে শুধুমাত্র একটা ফলকে আপনি পরিত্যাজ্য করে দিলেন, তার ফলে আপনার সমস্যা থেকে আপনি সম্পূর্ণরূপে বেরিয়ে চলে আসবেন, বিষয়টা এরকম নয়। দেখুন, আমাদের এই যে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এবং তার সঙ্গে মদ ও আশ্চর্য, এই যে আমাদের ভেতরের যে বিষয়গুলো, সেগুলোকে মায়ের কাছে সম্পূর্ণ আত্মিক রূপে আত্মার সঙ্গে সম্মিলিতভাবে মায়ের কাছে অর্পণ করতে হবে। আমাদেরকে হিংসা, দেশ, এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে হবে এবং মায়ের সঙ্গে একটা আত্মিকতা এবং আত্মীয়তার মাধ্যমে আন্তরিকতা এবং নিজের আত্মার সঙ্গে সম্পূর্ণরূপে মায়ের কাছে নিয়োজিত করতে হবে। দেখুন, ভক্তির থেকে বড় কিছু হতে পারে না। ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সেই ভক্তি দিয়ে মায়ের কাছে যদি আপনি আত্মবলিদান দিতে পারেন, এখানে বলিদান মানে কাউকে কিছু করে দেওয়া নয়, এখানে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করা, এবং তার প্রতীকী রূপে আমরা কোনো কিছুকে যদি আমাদের প্রিয় কোনো বস্তুকে যদি পরিত্যাজ্য করি, তাহলে সেক্ষেত্রে সেই বিষয়টা আমাদেরকে মায়ের আশীর্বাদে, মায়ের অনুকম্পায় সেখান থেকে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। এই যে আপনি যে পরিত্যাজ্যটা করবেন, সেটা যে কোনো বিষয় হতে, আপনার প্রিয় কোনো বস্তু, সেই প্রিয় বস্তুটাকে যে আপনি পরিত্যাজ্য করলেন এবং সেটাকে যে আপনার যে যতদিন না মনোভীষ্ট হচ্ছে, পূরণ হচ্ছে, সে মনোভীষ্ট পূরণ হওয়ার পরেও কিন্তু তাকে আপনি পরিত্যাজ্য করে রাখতে পারেন এবং মায়ের কাছে সম্পূর্ণরূপে নিজেকে নিবেদন করে দিতে পারেন। দেখুন, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে, এটা আমার কথা নয়, মা শারদার কথা। সুতরাং নিজেকে এই যে ক্ষণ, তিথি, যোগ, মহাযোগ, এগুলোকে সঠিকভাবে যদি জীবনে ব্যবহার করা যায় এবং তার সঙ্গে সঠিক পদ্ধতিতে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমাদের জীবন কিন্তু সুন্দরভাবে সম্বলিত হতে পারে এবং আমরা জীবনে এগিয়ে যেতে পারি। কিন্তু তার থেকেও বড় কথা, নিজেদেরকে সম্পূর্ণ রূপে এই দিনে মায়ের কাছে অর্পণ করতে হবে। ভক্তি ভরে, আত্মিকতা রূপে নিজের আত্মাকে সম্পূর্ণ রূপে মায়ের জন্য নিবেদন করতে হবে এবং সেখানেই আমাদের সমস্ত সমস্যার সমাধান। কারণ মা আমাদের কাছে
কোনো কিছু চান না, শুধুমাত্র ভক্তিই চান, এটি আমাদের কাছে, এটিকে যদি আমরা তার কাছে নিবেদন করতে পারি তাহলে যে কোনো সমস্যা থেকে আমরা কিন্তু আমাদের বেরিয়ে আসতে পারে। আর আমরা মায়ের কাছে চাইবো না তো কার কাছে চাইবো? সুতরাং নিজেদেরকে সেই সমর্পণের জায়গাটাকে তৈরি করুন এবং নিজেকে সম্পূর্ণরূপে সমর্থন করুন। অন্যের কোনো ক্ষতি করা নয়, সামগ্রিকভাবে উন্নতি করে এগিয়ে চলার চেষ্টা করুন এবং সামাজিক কিছু ক্ষেত্রে নিজের অবদানকে রাখার চেষ্টা করুন। তাহলেই দেখবেন আপনার যেমন সর্বসম্মত উন্নতি হবে, সামগ্রিকভাবে দেখবেন আপনার কাঠামো এবং আপনার চারপাশে মানুষগুলো উন্নতি হবে, এতে আপনারও দেখবেন সার্বিকভাবে উন্নতি ঘটছে। আজকে আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমরা এগিয়ে চলবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? বাবাইবাবু, আপনার জন্ম তারিখ আরেকবার রিপিট করবেন? কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন? কতদিন ধরে চেষ্টা করার পর পেয়েছেন? না আজকেই প্রথম দেখলেন, চেষ্টা করলে পেয়ে গেছেন? কিন্তু চেষ্টা করলে পাওয়া যায়, তাই তো? আজকে সেই দীর্ঘদিনের চেষ্টা, সেই চেষ্টা থেকে পেয়েছেন, তাই তো? তো এখান থেকে যে উপাচারগুলো বলা হয় কখনো কিছু ব্যবহার করে দেখেছেন? এখান থেকে যে উপাচারগুলো বলা হয় সেগুলো কখনো কখনো ব্যবহার করে দেখেছেন? আচ্ছা, তো বাবাইবাবু, আপনার এখানে যা পাওয়া যাচ্ছে, লগ্ন পাওয়া গেছে অনুরাধা নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে পুষ্যা নক্ষত্রে। এই যে লগ্ন যখন অনুরাধা নক্ষত্রে পাওয়া যায়, এটা বলা হয় যে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকা তাদের প্রথম জীবনটা যথেষ্ট স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু যায়। এবং লগ্নের পঞ্চম স্থানে শনি কেতুযুক্ত অবস্থা বসে রয়েছে এবং লগ্নের পঞ্চম স্থানে মঙ্গল বুধযুক্ত অবস্থা, সপ্তম স্থানে রবি, অষ্টম স্থানে এখানে বসে রয়েছে শুক্র এবং এখানে বৃশ্চিক লগ্ন এবং রাশি হিসেবে পাওয়া যাচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির লাস্ট 1.5 বছর কিন্তু যথেষ্ট প্রবলেমের মধ্যে দিয়ে গেছে। বর্তমান সময়টা আগের তুলনায় একটু বেটার, কিন্তু ব্যক্তিগত জীবনে সবসময় একটা টানা পোড়েনের মধ্যে দিয়ে চলে। সাফল্য আসার ক্ষেত্রে একটা বাধা সবসময় ফেস করতে হয়। এখানে বৃহস্পতি ভঙ্গ, কালসর্প দোষ, যা কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল সেক্টরের উন্নতির ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি করছে এবং ব্যক্তিগত জীবনে বিশেষ করে আপনার রিলেশনশিপ ইস্যুর ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করবে এবং যতটা পরিমাণ কেরিয়ারটাকে গোছানোর চেষ্টা করবেন সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট আসবে না, সবসময় কিন্তু একটা বাধা। এবং পারিবারিক ক্ষেত্রে বিশেষভাবে শত্রুতার কিন্তু একটা প্রবলেম কিন্তু এখানে ফেস করতে হবে এবং এই শত্রুতার কারণে বিভিন্ন ক্ষেত্রে আপনাদেরকে প্রতিহত হতে হবে এবং আপনার ভালো এটা আপনার পারিবারিক ক্ষেত্রে বা আশপাশে জ্ঞাতি পরিজন খুব একটা ভালো চোখে কিন্তু দেখে না এবং আপনি যত পরিমাণে চেষ্টা করেন বারবার ধরে আপনার মধ্যে কনফিডেন্স লুজ হলেও আবার কিন্তু ঘুরে দাঁড়ানোর কিন্তু চেষ্টা করেন এবং আপনার ক্ষেত্রে বিশেষ করে এডুকেশন লাইফে কিন্তু একটা স্ট্রাগল পিরিয়ড কিন্তু গেছে এবং ছোটবেলাটায় একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু ঘুরে দাঁড়াতে হচ্ছে এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যতটা পরিমাণ পরিশ্রম করছেন সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট এখনো ধরা দেয়নি। আর কি জানতে চান বলুন? আমার প্রশ্ন হচ্ছে, আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি, তো কোম্পানিতে জবটা ঠিকঠাক চলছে, তো বর্তমানে একটু স্ট্রাগল আসছে, তো আমি বলছি স্যার এই কোম্পানিতে কি জবটা আমি পার্মানেন্ট ভাবে করতে পারবো? দেখুন, যদি ঠিকঠাক ভাবে চলতো নিশ্চয়ই স্ট্রাগল আসতো না এবং আমি আমার অ্যানালিসিসের প্রথম পার্টেই বলেছি আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে একটা সমস্যা এবং যতটা পরিশ্রম করছেন সেই অনুযায়ী ফল আসছে না এবং এই জায়গাটা যে কালসর্প দোষ এবং বৃহস্পতি ভঙ্গ কালসর্প দোষ এবং পঞ্চম স্থানটা একটু পীড়িত হয়ে বসে রয়েছে। কর্মের যে কারক গ্রহ শনি সে কিন্তু এখানে পীড়িত এবং নবাংশ ছক দশমাংশ ছক দুটোতেই পীড়িত এবং আমি আমার অ্যানালিসিসে সেটা সবসময় বলি যে ডিটেন চার্ট ইজ অ্যান আলটিমেটাম আনসার ফর ইওর কেরিয়ার। ফলে সেই ডিটেন চার্টের দশমপতিও কিন্তু পীড়িত। এই জায়গাটাকে যদি রেকটিফিকেশন না হয় তাহলে কিন্তু এখান থেকে যে জায়গায় জব করছেন 2027 সালের পরে কিন্তু সেখান থেকে কন্টিনিউয়েশন করার ক্ষেত্রে সমস্যা এবং আপনার ক্ষেত্রে আপনি যতটা পরিমাণ চেষ্টা করবেন আপনি যে কাজ করবেন সেই কাজের কিন্তু যতটা পরিমাণ রিওয়ার্ড বা পুরস্কার সেটা আপনি পাবেন না, অন্য কেউ সেটাকে তুলে নিয়ে চলে যাবে। এরকম প্রবলেম আপনি কোনোভাবে লাইনটি দেখুন বিচ্যুত হয়ে গিয়েছে। দেখুন, যে অ্যানালিসিসটা করছিলাম আপনি যত পরিমাণে চেষ্টা করুন না কেন সেই চেষ্টার
ফল কিন্তু আপনার ক্ষেত্রে আসবে না। এবং এই যে জায়গাটা, এটাকে দেখে আবার যদি আমাদের এরকম যারা প্রবলেমের মধ্যে ফেস করছেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই একটা প্রপার গাইডলাইনে চলুন। তার কারণ দেখুন, গাইডলাইন অনুযায়ী যদি চলতে পারেন তাদের ক্ষেত্রে তবেই কিন্তু আপনি আপনার জীবনে সফলতা পাবেন। যারা এরকম কর্মক্ষেত্রে বিশেষভাবে প্রবলেম ফেস করছেন তাদের ক্ষেত্রে বলবো এই ফলহারিণী অমাবস্যা তিথিটাকে জীবনে ব্যবহার করুন। ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে কিছু রেক্টিফিকেশন তো করতেই হবে, সেটা যেমন করবেন তার সঙ্গে সঙ্গে একটা বিশেষ উপাচারের কথা বলবো। একটা 4 স্কোয়ারের একটা লোহার পাত নেবেন এবং গীতার গ্রন্থের যে কোনো 80 অথবা 90 এই দুটো পাতার মাঝখানে যে কোনো অংশে এটাকে রেখে দেবেন এবং ফলহারিণী অমাবস্যা তিথির যখন শুরু হবে সেই সময় এটা রাখবেন। ফলহারিণী অমাবস্যা কখন শুরু হচ্ছে? 26শে মে 2025 সালে সকাল 11:09 থেকে আরম্ভ হবে এবং এটা থাকবে তার পরের দিন 27শে মে অর্থাৎ মঙ্গলবার দিন সকাল পর্যন্ত 8টা 46 পর্যন্ত। এই সময় অবধি রেখে দেওয়ার পরে ওই লোহার পাত্রটিকে দুপুর 12:12 থেকে 1:09 এই সময়ের মধ্যে নিকটবর্তী কোনো প্রবহমান জলে ভাসিয়ে দেবেন এবং অথবা যদি প্রবহমান জলে ভাসাতে না পারেন সেক্ষেত্রে কোনো অসত্য গাছের গোড়ায় রেখে দিয়ে চলে আসবেন এবং ওং ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটা জপ করতে করতে ফিরবেন এবং আসার পরে সেখানে দাঁড়িয়ে একটা কাগজি লেবুকে কেটে, হলুদ রঙের কাগজি লেবুকে কেটে বা সেটাকে 4টে টুকরো করে ব্যাক সাইডে ফেলে দিয়ে আপনি আপনার গৃহে প্রবেশ করবেন। শুধু এই উপাচারটা করে দেখুন যে 3টে মাসের মধ্যে আপনার যে জব এরিয়া, আপনার যে প্রফেশনাল কেরিয়ার, সে কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা ইম্প্রোভাইজেশন আপনি দেখতে পাচ্ছেন কিনা। আমরা আমাদের দ্বিতীয় বন্ধুকে নিয়ে আলোচনায় এগিয়ে চলবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, কে বলছেন মা? মেয়ের নাম একটু জোরে বলবেন না, শুনতে পাওয়া যাচ্ছে না, একটু জোরে বলবেন। পূজা দেবীর জন্ম তারিখ 12ই জুলাই 1995। 11 তারিখ রাত্রির, সেটাই 12 তারিখ বলছেন তো? হ্যাঁ, 11 তারিখ কেটে, হ্যাঁ 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 2 AM। জন্মস্থান? কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন? কেমন লাগে? কোন উপাচার করেছেন না এতদিনে? মানে সেটা কাজে লাগে তার মানে বলছেন, তাই তো? আচ্ছা মা, এখানে যা পাওয়া যাচ্ছে পূজা দেবীর জন্ম তারিখ এখানে পাওয়া গেছে 12, অর্থাৎ এখানে 3 সংখ্যা জাতিকা। এই 3 সংখ্যা জাতক জাতিকা যারা হন তারা মানসিক দিক থেকে যথেষ্ট পরিমাণ হেল্পফুল হন, সাহায্য করতে পছন্দ করেন এবং নিজের কাজকে নিজের সঠিক সময় করতে পছন্দ করেন। এবং এখানে লগ্ন পাওয়া গেছে বৃষ লগ্ন এবং এই বৃষ লগ্ন এবং রাশি হিসেবে পাওয়া গেছে এখানে ধনু রাশি এবং রাশির 4র্থ স্থানে শনি অবস্থান করছে এবং বর্তমানে গোচরেও 4র্থ স্থানে কিন্তু শনি অবস্থান করছে, অর্থাৎ ধাইয়ার একটা প্রভাব কিন্তু এখানে দেখা যাচ্ছে, যার ফলে মন মানসিকতা এবং মানসিক চাপ এবং শারীরিক জায়গাটা বর্তমান সময় কিন্তু একটু প্রবলেমের মধ্যে দিয়ে কিন্তু যাবে। লগ্নের 7ম স্থানে বৃহস্পতির অবস্থান করছে এবং এখানে লগ্নপতি সে কিন্তু দ্বিতীয়স্থ হয়ে বুধ দ্বারা যুক্ত, অর্থাৎ ব্যক্তি, এবং 6ষ্ঠ স্থানে রাহু, অর্থাৎ ব্যক্তিগত জীবন এবং তার সঙ্গে প্রফেশনাল জায়গা এবং ফাইন্যান্সিয়াল জায়গায় একটু সমস্যা কিন্তু ফেস করতে হচ্ছে। বৈবাহিক ক্ষেত্রে যে জায়গাটা, এই জায়গাটা প্রবলেমেটিক রয়েছে এবং বর্তমান সময়টা কিন্তু মোটেও ভালো না, বিশেষ করে শারীরিক জায়গা এবং তার সঙ্গে শারীরিক জায়গার যে যতটা পরিমাণ সমস্যা হবে তার সঙ্গে একই পরিমাণে ব্যক্তিগত জীবনেও কিন্তু আপস অ্যান্ড ডাউনস কিন্তু চলবে এবং ফাইন্যান্সিয়াল ইস্যু বর্তমান সময় কিন্তু একটু ফেস করতে হবে। দেখুন, আমি একদম স্পেসিফিক করে বললাম ওর ব্যক্তিগত জীবন, অর্থাৎ এখানে বৈবাহিক ক্ষেত্র এবং কেরিয়ারে যে জায়গাটা, সেই জায়গাটা এখানে একটা সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এখানে যে দশমপতি সে একাদশস্থ হয়েও পীড়িত হয়ে গিয়েছে, অর্থাৎ ও কিন্তু নিজের জবের প্রতি বা নিজের কাজের প্রতি যথেষ্ট একনিষ্ঠ, কিন্তু যথেষ্ট পরিমাণ সম্মান পাওয়ার ক্ষেত্রে সমস্যা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বারবার ধরে টাসলের মধ্যে জড়িয়ে পড়বে এবং ভালো ভালো অপরচুনিটি সেটা কিন্তু গ্র্যাব করতে পারবে না, এরকম ধরনের প্রবলেমই ফেস করছে।
ওইটা কি আবার কি পাবে জব, কোনো আশা আছে? অবশ্যই মা পাবে, সেটা পাবে জুলাই মাসের প্রথম সপ্তাহের পরে। কিন্তু সেই জবের ক্ষেত্রে স্টেবিলিটি ক্ষেত্রেও কিন্তু সমস্যা রয়েছে। তার কারণ এখানে কর্মপতি এবং কর্মের যে কারক গ্রহ শনি দুজনেই কিন্তু একই গ্রহ, তারা কিন্তু পীড়িত অবস্থায় বসে রয়েছে। এবং এখানে পুরো জন্মছকের নবাংশ ছকেও কিন্তু শনি পীড়িত অবস্থায় বসে রয়েছে, যার ফলে এইটুকু অংশের যদি রেমিডিজ না হয় তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। এবং বিবাহ দেওয়ার ক্ষেত্রে, বৈবাহিক ক্ষেত্রে যোগাযোগ হয়েও কিন্তু একটা মেলবন্ধনের ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু থাকবে। ওই জন্য ভবিষ্যতে যখন বৈবাহিক ক্ষেত্রে আবদ্ধ হবে সেক্ষেত্রে অনেক বেশি সজাগ থাকতে হবে এবং পুষ্টি মিলান করে তবেই কিন্তু আমাদেরকে এগোতে হবে, না হলে কিন্তু সমস্যা কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে। এবং বিশেষ করে হাজবেন্ডের শারীরিক জায়গায় সমস্যা কিন্তু বাড়বে। এবং বর্তমান সময়টা কিন্তু মোটেও ভালো না, যে কোনো সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ ভাবে ভেবে চিন্তে নিতে হবে, তা নাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু আসতে পারে। কিন্তু তার জন্য ভালো কিছু কারোর সঙ্গে কনসাল্ট করে স্পেসিফিক কিছু রেমিডিস করুন, তাহলেই দেখবেন এখান থেকে অনেক ভালো হতে পারে। এবং একটু আগে আমি আমার অনুষ্ঠানে যাদের কর্মক্ষেত্রে সমস্যা তাদের ক্ষেত্রে একটা রেমিডিস বললাম, এটা যদি ফলহারিণী অমাবস্যা তিথিতে ব্যবহার করা যায় তাহলেও অনেকটা এফেক্টিভ ফল পাবেন। কিন্তু এই জন্মছকে অনেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়াতে ডমিনেট করার মতো জায়গা রয়েছে, তার জন্য কিছু স্পেসিফিকেশন অফ প্রবলেম রয়েছে। সেই স্পেসিফিক প্রবলেমটাকে যতক্ষণে সলিউশন করা যাবে সেখান থেকে কিন্তু 100% রেজাল্ট আসবে না। উপাচার আপনাকে সমাধান দেবে, কিন্তু সেটা 100% না, 10 to 15%, কারো কারো ক্ষেত্রে 25% পর্যন্ত দিয়ে থাকে। কিন্তু 100% সমাধান কিন্তু একটা রেমিডিস দিতে পারে। মা আশা করি বুঝতে পেরেছেন। আমার কাছে না, আপনার যাকে পছন্দ তার কাছে যান, কিন্তু পার্টিকুলার যে পয়েন্টটাকে বললাম এই পয়েন্টটা বাইরে গিয়ে অন্য কোথাও সমাধান হলে চলবে না। স্পেসিফিক এই এরিয়াটাকে প্রবলেমটাকে সলিউশন করতে হবে। যা হোক কিছু করে ফেললাম তাতে কিন্তু হবে না। আশা করি মা বুঝতে পেরেছেন। এক্স্যাক্টলি তাই। এরপরের জায়গায় যে স্টেবিলিটির ক্ষেত্রে, যে স্থায়িত্বের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে, বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়ছে, নিজে যতটা কাজ করছে তার যে ক্রেডিট, সেই ক্রেডিটটা ও পাচ্ছে না, অন্য কেউ তুলে নিচ্ছে। এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসবে এবং জীবনে অনেকটা উন্নতি করতে পারবে। দেখুন, একটা জন্মছকের মা যদি সঠিক অ্যানালিসিস করা যায় না, তাহলে তার সঠিক জায়গা পৌঁছানো যায়। এই জন্য আমি সবসময় বলি যে জ্যোতিষ আপনাকে একটা সামগ্রিক অ্যানালিসিসটা যদি সঠিক না হয়, আপনি কখনোই তার যত সমাধানই করে ফেলুন সেখান থেকে কিন্তু তার সমাধানে আপনি যত কোটি টাকাই খরচা করুন না কেন সেই রেমিডিসে, সেখান থেকে আপনি ফল পাবেন না। সেই জন্য সঠিক অ্যানালিসিস, তার সঙ্গে জ্যোতিষীয় পদ্ধতিতে রেমিডিস এবং তন্ত্রের মিলনের সঙ্গে তার রেমিডিস যদি একসঙ্গে হয়, এই তন্ত্র এবং জ্যোতিষের সম্মিলন এবং নিউমেরোলজির যখন সম্মিলন একসঙ্গে ঘটবে, তাহলে তার সফলতা আপনাকে খুঁজতে হবে না, সফলতা আপনাকে নির্দিষ্টভাবে খুঁজে নেবে। আশা করি মা বুঝতে পেরেছেন। এই জায়গাটাকে ফলপ্রসূতা করুন। 2025 সালের বিয়ের যোগ নেই, 2027 সালের পরে বিয়ের যোগ, কিন্তু সেখানেও প্রবলেম। এই জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এখন থেকে রেকটিফিকেশন করুন, তা না হলে মেয়ের জীবনে কিন্তু একটা সমস্যা কিন্তু ফেস করতে হবে। দেখুন, যে সমস্যা, যেটা ঔষধ তাকে যদি আগে থেকে সঠিকভাবে দেওয়া যায়, যে অসুখের যে ধরনের অ্যান্টিবায়োটিকের প্রয়োজন সেই অ্যান্টিবায়োটিক যদি প্রদান করা হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সঠিক সমাধানই পাবেন। তা না হলে আপনাকে বারবার ধরে ঘেরাটোপের মধ্যে প্রবলেমে পড়তে হবে। আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফে বারবার ধরে এবং বহু আমার দর্শক তাদের যে অনুরোধ, যে ফলহারিণী অমাবস্যা তিথিতে যারা বিশেষভাবে আমার বহু কাকিমা জেঠিমা মায়েরা রয়েছেন যারা বারবার ধরে প্রচুর মেডিকেশন করছেন, কিন্তু সেই মেডিকেশন করার পরেও সেখান থেকে তার ফলপ্রসূতা হচ্ছে না। দেখুন, মেডিকেশন আমাদের তো করতেই হবে, এর সঙ্গে অ্যাকচুয়ালি আরো আমরা কি করতে পারি, এই অ্যাকচুয়ালি কি সমস্যার কারণে হচ্ছে এই জায়গাটাকেও আপনারা যদি অ্যানালিসিস করান, সেখান থেকেও কিন্তু আমরা আমাদের যে শারীরিক যে সমস্যা সেখান থেকে বেরিয়ে আসতে পারি। কিন্তু এই ফলহারিণী অমাবস্যা তিথিতে আমরা শারীরিক ক্ষেত্রে, বিশেষ করে যারা রোগ ব্যাধিতে জর্জরিত হয়ে রয়েছি, তারা কিভাবে তাকে ব্যবহার করতে পারি। দেখুন, সেক্ষেত্রে আমি বলি একটা বেশি উপাচারের কথা বলবো। এই দিন আমি একটা দানের কথা বলবো, এবং সেই দানটা হতে হবে সন্ধ্যাবেলা 6:12 থেকে 8:16 মধ্যে। কি করবেন, একটা মাটির পাত্রের মধ্যে অল্প পরিমাণ চাল নেবেন এবং একটা সাদা মিষ্টি নেবেন এবং সাদা রঙের কোনো ফল দেবেন, এবং এই সাদা রঙের ফল সেটা জামরুল হতে পারে। এটাকে নিয়ে কোনো দুস্থ ব্যক্তিকে, যার প্রয়োজন রয়েছে এরকম কোনো ব্যক্তিকে প্রদান করবেন, এবং আপনার কাঙ্ক্ষিত যে ফল, সেই আপনার কোনো মনোভীষ্টকে পূরণ করার জন্য আপনি নির্দিষ্ট কোনো একটা ফলকে প্রতীকী রূপে সম্পূর্ণরূপে আপনার সম্পূর্ণকে উজাড় করে মায়ের কাছে অর্পণ করে সেই জায়গাটাকে, সেই ফলটিকে প্রদান করুন। দেখবেন আপনার যে রোগগ্রস্ত অবস্থা সেখান থেকে আপনি অবশ্যই সেখান থেকে তার উপশম কিন্তু অনেকটা পরিমাণ কিন্তু পাবেন না।
হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, আমি রানীপুরি থেকে শুক্লা দত্ত বলছি। শুক্লা দেবী কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার মেয়ের সম্বন্ধে, দরথি দত্ত। দরথি দেবীর জন্ম তারিখ 1-3-1993। 1-3-1993। জন্ম সময় সকাল 10টা 28 মিনিট, কলকাতা। সকাল 10টা 28 মিনিট, কলকাতা। কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন? আমি অনেক দিন, 1 বছর প্রায়। 1 বছর ধরে দেখছেন? তা চেষ্টা করছেন কতদিন ধরে? চেষ্টা করছি 6 মাস যাবত। তা চেষ্টা করতে করতে আজকে পেয়েছেন, ফলহারিণী অমাবস্যা আগেই পেয়ে গিয়েছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা কেমন লাগে অনুষ্ঠান? আমার ভালো লাগে। এই যে দেখুন মা, এখানে যা পাওয়া গেছে, জন্ম তারিখ হচ্ছে এখানে 1 তারিখ, অর্থাৎ এখানে পরিষ্কার বলা যায় মেয়ে যথেষ্ট আত্মকেন্দ্রিক, সহজে কারোর কাছে মাথা নোয়াতে কিন্তু চাইবে না। এবং এখানে লগ্নে পাওয়া গেছে, লগ্ন পাওয়া গেছে বৃষ লগ্ন, এবং লগ্নে চন্দ্র অবস্থান করছে, কেতুযুক্ত অবস্থায় অবস্থান করছে, অর্থাৎ লগন চাঁদা। এই আমি আমার অ্যানালিসিসে বারবার ধরে বলি, এবং আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফে, দীর্ঘ জীবনে চেম্বার প্র্যাকটিস লাইফে আমি যা দেখেছি, যারা লগন চাঁদা হয় তাদের জীবনে কিন্তু আপস অ্যান্ড ডাউনসও যেমন বেশি, এবং তার সঙ্গে তাদের স্যাক্রিফাইসটাও কিন্তু যথেষ্ট করতে হয়। মামার বাড়ির মানুষজন যথেষ্ট ওকে পছন্দ করে, ভালোবাসে, কিন্তু ও মানসিক দিক থেকে যথেষ্ট পরিমাণে কিন্তু সবসময় মানসিক চাপের মধ্যে থাকে, সমস্ত কথা সবার সঙ্গে শেয়ার করতে চায় না। লগ্নের 2য় স্থানে মঙ্গল, এবং বর্তমান সময়ে রাগ জেদ এই জায়গাটা যথেষ্ট পরিমাণে বাড়ছে, বিশেষ করে বৈবাহিক ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখানে শনি কিন্তু শুক্রকে পীড়িত করে দিয়েছে, ফলে ব্যক্তিগত জীবনে কিন্তু একটা আপস অ্যান্ড ডাউন, এবং ফাইন্যান্সিয়াল জায়গা এবং পারিবারিক ক্ষেত্রে একটা প্রবলেম কিন্তু ওকে ফেস করতে হচ্ছে, এবং যেভাবে চাইছে সেই অনুযায়ী কিন্তু জীবনটা সবসময় কিন্তু একটা আটকে চলেছে, এবং কোনোভাবেই কোনো কিছু সঠিক সমাধানের পথ কিন্তু হচ্ছে না, এবং বিশেষ করে ব্যক্তিগত জীবনে যথেষ্ট আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আর কি জানতে চান বলুন মা? আমার ইস্যুর সম্বন্ধে বলতে চাইছি। দেখুন, আমি একদম স্পেসিফিক করে, দেখুন এখানে এই যে মিডিয়া হাউস না, এখানে বসে সবকিছু বলা যায় না মা, এখানে একদম স্পেসিফিক ভাবে বলা যে তাই বলছি, এই জায়গাটাতেই বলছে, এই ইস্যুর জায়গায় একটু আমি ছুঁয়ে গেছি যে ব্যক্তিগত জীবনে একটা টানাপোড়েন এবং দাম্পত্য জীবনে একটা টানাপোড়েন কিন্তু রয়েছে, এবং ইস্যু হওয়ার ক্ষেত্রে জায়গায় রয়েছে, কিন্তু কিছু স্পেসিফিকেশনের জায়গায় প্রবলেম রয়েছে। এটার জন্য আপনি ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন, কারণ এখানে বসে এটা আলোচনা করার জায়গা নয়। কিছু স্পেসিফিক প্রবলেম রয়েছে, সেটাকে যদি সলিউশন করা যায়। হ্যালো, আগেই তো বললাম মা যে বর্তমান সময়টা একটু স্পেসিফিক প্রবলেমের মধ্যে দিয়ে চলছে, কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে আপস জায়গা রয়েছে, কিন্তু বর্তমান সময়টা খুব একটা ভালো নয়। আগে থেকে মা স্পেসিফিকেশনটাকে বোঝার চেষ্টা করুন যে জীবনে কোন জায়গাটা, যদি মিস করে যান তাহলে বলবো অবশ্যই আবার গিয়ে আপনি ইউটিউবে সার্চ করে শুনে নেবেন যে অ্যানালিসিসটা। তীর্থব্রত যখন অ্যানালাইজ করে পুরোটাকেই আপনাকে কভার করে একটা অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করে, যাতে আপনাদের ক্ষেত্রে সামগ্রিকভাবে আপনারা বুঝতে পারেন এবং সেখান থেকে নিজেদের জীবনকে সঠিক পরিশীলতাতে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারেন। শুধুমাত্র একটা পয়েন্টকে বলে চলে গেলাম, এরকম কখনো তীর্থব্রত অন্তত করে না। আবার একটা জন্মছককেই হঠাৎ করে বললাম খুব ভালো, আবার তার পরবর্তী বলতেই বলে দিলাম আপনার জীবনে ধস নেমে যাবে, সবকিছু হারিয়ে যাবে, এক্ষুনি রেমেডিস। এরকম তীর্থব্রত কোনোদিন সেলসম্যানশিপ অন্তত মিডিয়া হাউসে বসে কোনোদিন করেনি, আগামী দিনেও করবে না। যেটা মানুষের সাহায্যের জন্য সবসময় চেষ্টা, এবং মানুষের কাছে সঠিক তথ্যকে উপবেশন করা, এবং আপনাদের কাছে সঠিকভাবে আপনারা যাতে জীবনে এগিয়ে যেতে পারেন সেই চেষ্টায় কিন্তু তীর্থব্রত আপনাদের কাছে দীর্ঘ দিন ধরে করে আসছেন, এবং আপনারাও দেখেছেন যে সেই ক্ষেত্রে আপনারাও কতটা পরিমাণ উপকৃত হয়েছেন, এবং সেখানে যে বিষয়গুলো আপনাদের কাছে প্রতিটা দিন ধরে তুলে ধরা হয় সেখান থেকে আপনারা সেখান থেকে উপকৃত হন। আজকে সময় তো একদম করা নাড়ছে, মায়ের কাছে সম্পূর্ণরূপে নিয়োজিত করে মাকে যদি অর্পণ করে আপনি ডাকতে পারেন, আপনার যে কোনো ধরনের সমস্যা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারেন। কারণ ফলহারিণী অমাবস্যা তিথি এমন একটা তিথি যা কিন্তু আপনার জীবনকে সম্পূর্ণরূপে সমৃদ্ধ করতে পারে। আজ মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান এখানে শেষ করব, এবং ফলহারিণী অমাবস্যা তিথিতে মা তারার অবশ্যই কিন্তু উপাসনা করবেন। এই মা তারাই হচ্ছে এমন একটা রূপ যা কিন্তু আমাদের এই কলিযুগে আপনাকে যে কোনো সমস্যার সমাধানকে কিন্তু দিতে পারে। নমস্কার।